আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সাধারণ নাগরিকদের মধ্য থেকে উঠে এসেছে এই দাবি। বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল টানা কর্মসূচিও পালন করে আসছে। কিন্তু আইন কি বলে? এই অল্প সময়ের মধ্যে বিচার ও সংস্কার কতটুকু সম্ভব? একই সাথে জামায়াতের নিবন্ধন ও দলটির শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়েও তৈরি হয়েছে ধূম্রজাল। সব মিলিয়ে কোন দিকে দেশ, কোন দিকে আইনের শাসন? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি বিচার বনাম সংস্কার। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, এবং আছেন সুপ্রিম কোর্টের আরও একজন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আপনাদের সকলকেই স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। শিশির, একটু আপনার কাছ থেকে আমরা শুরু করতে চাই। আমরা আজকের যে আলোচনার বিষয়টি ছিল, বিশেষ করে উচ্চ আদালতে আমরা দেখেছিলাম যে বেশ কয়েকটি আলোচনায় ছিল, বেশ কয়েকটি শুনানি ছিল। সেখানে আপনি কথা বলেছেন গণমাধ্যমে, সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন। জামাতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের একটি শুনানি ছিল, সেটি নিয়ে কথা বলেছেন। নিবন্ধনের একটি বিষয় ছিল। আমরা জামাত দিয়ে শুরু করতে চাই। আসলে ঘটনাটি কি? আমরা দেখলাম যে 5 আগস্টের পর অনেক রাজনৈতিক বন্দীর মুক্তি হয়েছে, অনেক শীর্ষ সন্ত্রাসীরাও মুক্তি পেয়েছে। এই জামাতের এই নেতার অবস্থাটা কি, কোথায় গিয়ে দাঁড়িয়েছে? দেখেন যে এই যে বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে, এটি একটি ঐতিহাসিক ব্যাপার। এই ঐতিহাসিক ব্যাপারটিতে অনেকের ফাঁসি হয়েছে, এক্সিকিউশন হয়েছে। একমাত্র জামাতের নেতাদের মধ্যে এটিএম আজহার সাহেব জীবিত আছেন, এবং তার এই মামলা আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। এটি কিন্তু নর্মাল আপিল না, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন। রিভিউটি আবার লিভ পিটিশনে লিভ দিয়েছেন 5টি গ্রাউন্ডে। এই লিভ দেওয়ার পরে এটি মামলা রেডি হয়েছে, এখন আবার আপিলে পরিণত হয়েছে। সে আপিল শুনানির জন্য আছে। একটা প্রশ্ন উঠেছে এখানে যে এই মামলাটি রিভিউ করতে গেলে, অতীতের জাজমেন্ট রিভিউ করতে গেলে কোনো ছোট বেঞ্চ পারবে নাকি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের প্রয়োজন হবে? আগের যে রায়টি ছিল সেটি ছিল 5 জন বিচারপতির সমন্বয়ে গঠিত রায়, এবং সেটা ছিল তখনকার দিনের ফুল কোর্ট। আর এখনকার দিনের ফুল কোর্টে আছে 7 জন বিচারপতি। ফলে আজকে এই মামলাটি 6 মেতে ফিক্স করা হয়েছে পূর্ণাঙ্গ বেঞ্চে বিশেষভাবে শুনানি করার জন্য। কারণ এখানে অতীতের বিচারের অনেক জুরিসপ্রুডেন্সিয়াল প্রশ্নের উত্থাপন করা হয়েছে। অতীতে যে সমস্ত বিষয় তারা সেটেল করেছিলেন আগের আপিল বিভাগ, সেইগুলোকে এখানে চ্যালেঞ্জ করা হয়েছে। যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছে, তাই বর্তমানের ফুল কোর্ট এটা শুনতে হবে। এই বিবেচনায়, এই গুরুত্বের বিবেচনায়, প্রায়োরিটির বিবেচনায়, ইম্পর্টেন্সের বিবেচনায় এটিকে ফিক্স করা হয়েছে 6ই মে। এখানে কে মুক্তি পেল, কে মুক্তি পেল না, অতীতে কে জেল থেকে বেরিয়ে গেল, তার চাইতেও বেশি এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো বিচারিক যে জুরিসপ্রুডেন্সটা ফিক্স করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে অতীতে যাদেরকে, সেই বিচার বিশ্লেষণগুলো এখন কিভাবে নতুন করে দেখা হবে। এখানে কাদের মোল্লার ফাঁসি হয়েছে, এখানে মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে, এখানে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে, এখানে ফাঁসি হয়েছে নিজামী সাহেব, মোজাহিদ সাহেবের, কামরুজ্জামান সাহেবের। তাদের বিচার যে জুরিসপ্রুডেন্সের ভিত্তিতে হয়েছে, আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা থাকবে কি থাকবে না। আমরা এখন এসে প্রশ্ন তুলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা আগের সুপ্রিম কোর্ট বলেছে দরকার নাই। আমরা সেটাকে বলছি এই যে দরকার নাই বলেছে, এইটাই একটা বেআইনি কথা। এখন এই সুপ্রিম কোর্টের কাছে আমরা চেয়েছি যে এই যে একটা বেআইনি ফাইন্ডিংস আগে দেওয়া হয়েছে, কনক্লুশনে ড্র করা হয়েছে, এই কনক্লুশনের ভিত্তিতে ফাঁসি হয়েছে, এক্সিকিউট হয়েছে, এখন এসে আমরা বলছি যে ওটাকে রিভিউ করতে হবে, পুরো জুরিসপ্রুডেন্সটাকে রিভিউ করতে হবে। এই জন্য এটার ফুল কোর্ট দরকার। ফুল কোর্টে ফিক্স হয়েছে 7 জন বিচারপতি শুনবেন, প্রধান বিচারপতির নেতৃত্বে শুনবেন, গুরুত্বের সহিত শুনবেন। আশা করা যায় নতুন দিগন্তের উন্মোচন। এখানে ফুল কোর্ট বলতে কি 7 জনই লাগবে না? যেহেতু আগে 5 জন ছিল, তার চেয়ে বেশি হলে হবে না। ফুল কোর্ট মানে যখন যে কয়জন বিচারক থাকেন তাদের সমন্বয়কে ফুল কোর্ট। এখন আছেন 7 জন, এটাকে ফুল কোর্ট বলে। আরেকবার যখন 5 জন থাকবেন ওটাকেও ফুল কোর্ট বলবে। আবার যখন 11 জন হবে আবার থাকতে হবে, এটাকেই ফুল কোর্ট। নিবন্ধনের বিষয়টি নিয়ে আমরা একটু গণহত্যার দিকে যাব। নিবন্ধনের অবস্থা কি জামাতের? নিবন্ধনের মামলাটি আংশিক শ্রুত হয়েছে। 4 জন বিশিষ্ট একটি বেঞ্চে শুনানি হয়েছে। সেখানে 3 দিন শুনানি শেষ হয়েছে। এটাকে ইংরেজিতে পার্ট হার্ট বলে, আমাদের কোর্টের ভাষায়।
আরেকটি বা দুটো শুনানি লাগবে। মাননীয় প্রধান বিচারপতি দেশের বাইরে যাচ্ছেন, তিনি আসবেন, আসলে আপিলের যেদিন নির্ধারণ করা থাকবে সেদিন সেটি শুনানি হবে, নিবন্ধনের ইস্যু শুনানি হবে, তার সাথে প্রতীক ছিল প্রতীকের ইস্যুটিও সেটেল হবে বলে আমরা মনে করি। সেদিকে যে মে মাসের 6 তারিখ বের আশপাশ দিয়ে এরকম কোনো বিষয় মাননীয় প্রধান বিচারপতি আসবেন দেশে, তিনি আসবেন 30 তারিখ পর্যন্ত তার ছুটির পরে এই মামলাটি নিয়মিত কার্যতালিকায় আসবে। যেহেতু আংশিক শ্রুত মানে কি, যে বিচারপতিরা আগে এটা শুনানি করেছেন তার বেঞ্চে এটা আবার শুনানি হতে হবে, বাড়তি এক জায়গায় গিয়ে শুনানি করলে চলবে না। এবং আমার মনে হয় খুব দ্রুতই এটিএম আজহার সাহেবের বিচার কিংবা তার মুক্তি, অ্যাট দ্য সেম টাইম জামাতের রেজিস্ট্রেশন এবং জামাতের প্রতীক, এই বিষয়গুলো আইনিভাবে উচ্চ আদালত কর্তৃক সেটেল হবে। জি, অসীম ভিক্ষু, আপনার কাছে জানতে চাই আমরা আরেকটি বিষয় নিয়ে। আমরা দেখেছি যে বিএনপি যে যারা আইনজীবী রয়েছে, বিএনপি সমর্থনের আইনজীবী রয়েছে, জামাতের আইনজীবী রয়েছে, তারা উচ্চ আদালতে বিক্ষোভ করছে। মাঝে মাঝে দেখি বিভিন্ন বিচারকদের অপসারণ চেয়ে বলা হচ্ছে যে তারা স্বৈরাচারের দোসর বা কিছু। এটি আসলে মানে কেন হচ্ছে, প্রথমে সেই প্রশ্নটা একটু চাই। দেখুন, আমার সহকর্মী শিশির মুনির যে কথাগুলো বলেছেন, যে যুদ্ধাপরাধের বিচার নিয়ে যে ট্রাইব্যুনালের ম্যাটারগুলো এসছে, পরবর্তীতে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট আপনার যে কথাটা বলেছিলেন যে আন্তর্জাতিক বিষয়টা থাকছে না, তার মানে এটা মানে এটা কি, এটা মোটিভেশনটা একটু ভিন্ন রকমের ছিল নিশ্চয়। আমরা যে বলি যে জামাত নেতাদের হত্যাকাণ্ডের মানে ফাঁসির যখন রায় হয়েছিল, আমি নাম প্রকাশ করছি না, এটা আমার হয়তো বলাও উচিত না, নৈতিকভাবে এই কথাটা আমার বলা উচিত না। আমার তৎকালীন আপিল বিভাগের একজন বিচারপতি, জ্যেষ্ঠ একজন সিনিয়র মানুষ, ওনার খুব সুনামও আছেন। এক বিয়ের দাওয়াতে উনি আমাকে বলেছিলেন, কসিম সাহেব, আমি এমনি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আসলে কি, কসিম সাহেব এগুলো তো গিয়ে সব একুইটেলের মামলা। উনি আমাকে নিজে বলেছিলেন। আমরা কিন্তু দেখেছি যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তখন গণ আদালত বসানো হয়েছে, শাহবাগে আপনার গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছে, জুডিশিয়াল অ্যানার্কি তৈরি হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল আমাদের দেশে। গত 15 বছর আইনের শাসন বলে কোনো কিছু ছিল না। আইনকে নিজের মতো করে তারা নিতে হবে এবং তার চূড়ান্ত লক্ষ্য কোনটা সেটা আপনার কায়েম করার জন্য তারা আপনার বিশৃঙ্খল অনৈতিক একটা অবস্থা তৈরি করেছিল। পরবর্তীতে কি হয়েছে, আইন সংশোধন করা হয়েছে। আমরা তো খুব সহজে জানি যে আপনি যে অপরাধটা আজ থেকে 5 বছর আগে করেছেন, সেই 5 বছর আগে যে বিদ্যমান আইন যেটা ছিল, আপনার বিচার কিন্তু তাতেই হবে। আপনি নতুন আইন করে, যেমন আজ থেকে 5 দিন আগে আমাকে চুরির দায়ে হাত কেটে নেবেন, আপনি পরে এসে অ্যামেন্ডমেন্ট করলেন যে না, হাত না, গলা কাটা হবে, এটা হবে না। কারণ এটা হচ্ছে যে ডেটারেন্টটা, যে একটা পানিশমেন্টটা কী জিনিস, সেন্টেন্সটা কী জিনিস, একজন মানুষ যেন বুঝতে পারে যে সামাজিক অপরাধ থেকে বিরত রাখার জন্য, নিবৃত রাখার জন্য কিন্তু আইনটা আপনার তৈরি করা হয়। এখন আমরা যেই জিনিসগুলো দেখেছি, দৃষ্টান্তগুলো আমরা দেখেছি, সেখানে যারা আপনার সহযোগিতা করেছিলেন সেই ধরনের আপনার বিভিন্ন অযোগ্য ব্যক্তিদেরকে আপনার বিচারক নিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন বিষয় আছে যার কারণে স্বৈরশাসন অবসান ঘটেছে। পতিত স্বৈরাচার যখন চলে গেলেন, তখন তো আমরা আরও অনেক বেশি কিছু এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম। এখন আপনি বলতে পারেন যে সরকার আর বিচার বিভাগ তো আলাদা, তাই না? কিন্তু আপনি সে ধরনের বিচার বিভাগ বা বিচার বিভাগের সে সমস্ত কুশীলবদেরকে রেখে আপনি কি জনগণকে সুশাসন দিতে পারবেন, আইনের শাসন দিতে পারবেন? এই যে এর মধ্যে হয়তো একটা হতাশা আছে, যার কারণে মাঝে মাঝে বিক্ষোভ হয়। এটা এর বাইরে। কিন্তু এই বিচারকরাই 5 আগস্টের পর কি খালেদা জিয়ার মামলা বা তারেক রহমানের মামলা বা বিএনপি জামাতের আরো অনেক বড় বড় নেতাদের মামলার খালাস তাদের মাধ্যমে আপনারা নিয়েছেন? আমি আপনাকে বলি, আমি ঢালাওভাবে আমি কারো কথা কিন্তু বলিনি। আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট বিচারকের কথা কিন্তু আমি বলিনি। বিতর্কিত কিছু বিষয় আছে, আমি শুধু সেটাই আপনার মিন করেছি। এবং তার সংখ্যা খুব বেশি আছে এমনটাও বলিনি, তার সংখ্যা খুব কম আছে তাও বলিনি। আপনার সবারই মনে করেন যে আপনার দোষ গুণ থাকে, দোষ গুণ মিলিয়েই তো মানুষ আমরা। বিচারকরাও কেউ তো আর দোষ গুণের ঊর্ধ্বে নন। না, আমরা যে একজন আইনজীবী হিসেবে এই কথাটা বলছি, এটাও হয়তো আমাদের বলার কথা না, কিন্তু আমরা বলি যে আমরা আইনজীবী সমাজ, আমাদেরও একটা প্রত্যাশা আছে, জনগণের একটা প্রত্যাশা আছে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটা, সেটা জনগণের আশা আকাঙ্ক্ষার একটা চূড়ান্ত প্রতিফলন। তাহলে এর কাছ থেকে তো প্রত্যাশাটা বেশিই থাকবে।
জি সে কারণেই আপনার জি, সেভাবে একটি কথা বলছিল অসীম ভাই যে ঢালাওভাবে তিনি যেমন সকল বিচারপতিদের বলছেন না, এটি যেমন একদিকে ঠিক, আমরা আবার সেটি যদি ঢালাওভাবে অন্যভাবে একটু যাই, আমরা দেখেছি 5 আগস্টের পরে যেভাবে মুক্তি দেয়া হচ্ছে, অনেক শীর্ষ সন্ত্রাসীরাও মুক্তি পেয়েছে। ঢালাওভাবে যদি আমি শব্দ এখানে ব্যবহার করি, রাজনৈতিক বন্দীদের সেটি একটি বিষয় থাকে, তারা নানান ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে যে কোনো সরকার আটক করে বা গ্রেফতার করে, কিন্তু শীর্ষ সন্ত্রাসীরাও মুক্তি পেয়েছে আপনাদের মতো আইনজীবীদের মাধ্যমেই। এটি কি আইনের শাসনের একটি সমস্যা হচ্ছে কিনা? 5 আগস্টের পরে বাংলাদেশেও আমরা দেখছি। মুক্তি পাওয়া না পাওয়াকে আপনি আইনের শাসন বিচার করতে পারবেন না। আচ্ছা, একজন মানুষ শীর্ষ সন্ত্রাসী হোক, 12 বছর, 18 বছর, 16 বছর, 20 বছর জেলে আছে, তাহলে তো তার সাজা খাটার মেয়াদই শেষ হয়ে গেছে। একজন এবং বেশিরভাগই কিন্তু সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। যাবজ্জীবন আপনি সাজা দিলেন, যাবজ্জীবন সাজা মানে কি? 22.5 বছর সে কাস্টডিতে থাকবে, জেলে থাকবে। তো 22.5 বছর যা খাটা শেষ হয়ে গেছে, আপনি কি তখন বলবেন যে আপনি শীর্ষ সন্ত্রাসী, আপনি আর বেরোতে পারবেন না? এ তো কোনো যৌক্তিক কথা হলো না। ফলে আইনের শাসন সম্পর্কে এক ধরনের মিসকনসেপশনও আছে। একজন মানুষকে একটা সাজা দেয়া হলো, সাজাটা হাইকোর্ট ডিভিশনে বহাল হলো, আগে মৃত্যুদণ্ড ছিল, এখন তাকে যাবজ্জীবন দেওয়া হলো, তিনি কোনো আপিল করলেন না, তিনি 22 বছর জেলে থাকলেন, 22.5 বছর জেলে থাকবেন। সরকারি সিস্টেমে মিনিস্ট্রি অফ হোম কর্তৃক অটো জেল কর্তৃপক্ষ সাজার মেয়াদ ম্যাচিউর হওয়ার কারণে তাকে মুক্তি দিবেই, কেউ ফেরাতে পারবে না। সে যদি মার্ডার কেসে আসামি হয় তাও ফেরাতে পারবে না, সে যদি মানি লন্ডারিংয়ে আসামি হয় তাও ফেরাতে পারবে না। এখানে আইনের ব্যত্যয় কিছু নাই। প্রশ্নটা হলো আপনি যে বিচারটা হচ্ছে এটা ফেয়ার হচ্ছে কিনা, যে বিচারের কারণে একজন মানুষকে যে শাস্তি দিবেন তার সঠিক এভিডেন্স আপনি আদালতে দায়ের করতে পারছেন কিনা। তা যদি করতে পারেন আর এর মাধ্যমে যদি কারো সাজা নিশ্চিত হয়ে থাকে, আইনি প্রক্রিয়ায় একজন মানুষ যদি মুক্তি পায়, আপনি তো আর তাকে দোষ দিতে পারবেন না। না, কিন্তু সেখানে এই আইনটি কি আগে এক ধরনের ছিল, বিচারটি আমরা 5 আগস্টের পরে বিচারটি অন্যভাবে দেখছি, রাজনৈতিকভাবে কোনোভাবে প্রভাবিত হয়ে? কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে নতুন করে কোনো বিচারই হয়নি কিন্তু। না, বিচার না, আমরা দেখছি রায়টি দেখছি, অনেকে মুক্তি পাচ্ছে, এদিকে দেখছি না। মানে কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে যদি বিশেষ কোনো কেস স্টাডি থেকে থাকে, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের দেশের বিচার ব্যবস্থাকে অপব্যবহার করে না, কথা বলার তো সুযোগ নাই। কেউ তো কেউ করে, কেউ কেউ করেছে। আমার প্রশ্ন সেই বন্ধ হয়েছে কিনা 5 আগস্টের পরে, এই প্রশ্নটি আমার ছিল, সেই অপব্যবহারটা বন্ধ হয়েছে কিনা? 18 কোটি মানুষের এই দেশে আপনি এক রাতে 5 আগস্টের আগে আর 6 আগস্টে একদিনে সবাই ভালো মানুষ হয়ে যাবে? একদিকে সবাই পসিবল? বাংলাদেশের সব বিচার ব্যবস্থা স্মুথ হয়ে যাবে? সবাই এফিশিয়েন্ট হয়ে গেছে? বাংলাদেশের মিডিয়া কর্মীরা সবাই ভালো হয়ে গেছে 6 আগস্টে, যারা 5 আগস্টে ছিলেন? সুতরাং এই যে একটা এক্সপেকটেশন যে এভরিবডি উইল বি একেবারে সেইন্ট হয়ে যাবে, একেবারে সবাই ফেরেস্তার মতো আচরণ করতে থাকবে, এটা কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল না। কিন্তু সোশিও ইকোনমিক স্ট্রাকচার ধীরে ধীরে পরিবর্তন করে প্রাতিষ্ঠানিক সিস্টেমগুলোকে যদি ফিক্স করা যায় সময় নিয়ে, তাহলে আস্তে আস্তে রুল অফ ল মানুষ দেখতে পাবে। বিচার বিভাগ, ইলেকশন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল, এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, তারপরে পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, সচিবালয় আছে, এরা যদি প্রপারলি ফাংশন করা শুরু করে, তবেই না আপনি আইনের শাসন আস্তে আস্তে দৃশ্যমান দেখতে পাবেন। কি করে 5 আগস্টের আগে আর 5 আগস্টের এক সপ্তাহ পরে দেশে আইনের শাসন হয়ে যাবে? না, এটা সম্ভব না, একদমই সম্ভব না। অসীম, একটু জানতে চাচ্ছি আমরা যদি একটু যাই, যে আমরা জুলাই আগস্টের গণহত্যা দেখলাম, গণঅভ্যুত্থান হলো, সেখানে যে মানুষকে নির্বিচারে হত্যা করা হলো, বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে আগে বিচার সম্পন্ন করতে হবে, এরপরে নির্বাচনের দিকে এগোতে হবে, সংস্কার করতে হবে। আমি জানতে চাচ্ছি, যেহেতু আপনারা দুজনে আইনের লোক, এটি আসলে কতটুকু সম্ভব? যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনটা 25শে ডিসেম্বর থেকে জুনের মাঝামাঝি হবে, নিয়ে একটি টেন্টেটিভ ডেট বলেছেন, এর মধ্যে কি করা সম্ভব বা কতটুকু সম্ভব আসলে? আমি একটা জিনিস বলি, যে আইনজীবী বাদেও তো আমরা নাগরিক, বাংলাদেশের সাধারণ নাগরিক। যদি আমরা সাধারণ জনগণকে প্রতিনিধিত্ব করি, কথার কথা বলছি আমি, তাহলে কেউ হয়তো বা বলবেন যে হ্যাঁ আমি বিচার চাইবার আপনার যারা এগ্রিভড সরাসরি, যে বাবা মা তার সন্তান হারিয়েছেন, সে তো বলবেন যে আমি কালকেই বিচার চাই। কিন্তু আপনি কি কালকেই বিচার করতে পারবেন চাইলেই? আপনি নির্বাচন জুনের মধ্যে সম্ভব কি সম্ভব না তার আগে আপনি বিচার করতে পারবেন? বা আজ থেকে 5 বছর পর নির্বাচন হবে এবং এই 5 বছরের মধ্যে আপনি বিচার সম্পন্ন করতে পারবেন? আপনি এটা কোথায় পেলেন বা এই নিশ্চয়তাটা কে দেবে? শিশির মুনির যে কথাটা বলেছে যে আপনি কোর্ট অফ এভিডেন্স,
আপনি কোর্টকে তো এভিডেন্স দেবেন, আপনি তদন্তকারী সংস্থাগুলো আছে, ইনফরমেশন দ্বারা গ্যাদার করবেন, উইটনেস আসবেন, একটা প্রসিজিওর আছেন, ডিফেন্সে যারা থাকবেন তারা হয়তো দেখা গেছে সময়ের জন্য আবেদন করবেন, তাই না? এই যে আপনার লিগ্যাল যে প্রসিজিওর, ক্রিমিনাল প্রসিজিওর কোডে যে সমস্ত আপনার সুযোগ সুবিধা একজন আসামির যে ন্যায়সঙ্গত অধিকার পাবার, ভিকটিমের যেমন বা ভিকটিমের স্বজনদের যেমন বা নাগরিকদের যেমন ন্যায় বিচার পাবার অধিকার আছে, ঠিক তেমনটাই কিন্তু আপনার যে একিউজড যে আসামি তাকেও কিন্তু আপনার সেই সুযোগটা দিতে হবে। তো আপনি সেই সুযোগ দিতে হলে বিভিন্ন সময়ে দেখা গেছে বিভিন্ন কারণে, আপনি দেখুন আমরা তো জুলাই আগস্টের কথা বলে যে হিনিয়াস ক্রাইম যেটা হয়েছে আমাদের দেশের হিস্ট্রিতে, এটা তার সবচেয়ে বড় একটা দৃষ্টান্ত, কিন্তু এর বাইরেও তো আরও অনেক অপরাধ সংঘটিত হয়েছে। আপনি আমাকে বলেন যে সাগর রুনি মামলা রেফারেন্স আপনি তুলেছিলেন একটু আগে, শিশির মুনির, তিনি প্রত্যক্ষভাবে এখানে জড়িত আছেন, এই মামলার উনি দেখভাল করেছেন বা জানেন এর সম্পর্কে, বলে যে নথি পাওয়া যায় নাকি। ঠিক আছে, নথি এখন পাওয়া যাচ্ছে না, আমি কথার কথা ধরে নিলাম, আমি জানি না, কেউ কেউ বলছে যে হ্যাঁ আছে, পড়ে নেই, কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু তার আগে কতটা বছর গেল, আপনাদেরই তো আপনার কলিগ, জি, তাই না? তো আপনাদের সাংবাদিকরা কতটুকু তাদের জন্য আপনার ফাইট করেছে যে না বিচার নিশ্চিত করতে হবে, যদি বিচার না হয় আমরা টেলিভিশন, আমাদের প্রিন্ট মিডিয়া কোনো কিছু আমরা চালাবো না। আমরা তো এটা দেখিনি। সমাজের প্রত্যেকেরই কিন্তু আমরা দায়িত্ব আছে বিচার এনশিওর করার জন্য, বিচারকে ত্বরান্বিত করার জন্য সবারই ভূমিকা রাখার সুযোগও আছে, কিন্তু আমরা সেটা অতীতে করিনি, দেখিনি আমরা। এখন যে বিষয়টা আছে যে আপনার বিচার হবে, বিচার না হলে কেউ বলবেন যে নির্বাচন হতে পারবে না, এটা তো ঠিক না। আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা তো ভোটাধিকার অর্জনের জন্য লড়াই করেছি। অনেকে চাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলি, যে সমস্ত ছাত্র প্রতিনিধিরা যারা নতুন রাজনৈতিক দল করছেন, নতুন বন্দোবস্তের কথা বলছেন, যে বন্দোবস্তের মধ্যে দেখুন 3টা জাতীয় সংসদ নির্বাচন গেছে, আমার তো মনে হয় তাদের 100% গত 3টা নির্বাচনে কোনোটাতে ভোট দিতে পারেনি। যারা এই কথাটা বলছেন বা যারা এই নতুন দলটি যাদেরকে প্রতিনিধিত্ব করছেন মনে করেন, তারা দাবি করেন, তারা তো ভোট দিতে পারেননি। আমরা তো ভোটাধিকার ফেরত পাওয়ার জন্যই আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আত্মাহুতি দিয়েছি, গুম খুন কত কিছু হয়েছে। জি, তো তাহলে সেই প্রত্যাশাটা জনগণের কেন যে নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকার মনে করেন আপনার সংস্কার যেটা করেন, আমরা সংস্কার যেটা প্রয়োজনীয় আমরা সেটার জন্য কিন্তু আমরা বলেছি যে এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। মূল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সংগঠিত করার জন্য, তার আগে যদি বলা হয় যে হ্যাঁ ঠিক আছে অন্যান্য সংস্কারের ব্যাপারেও কিন্তু আমাদের কমিটমেন্ট আছে, হ্যাঁ সেগুলি আপনার কন্টিনিউয়াস একটা প্রসেসের ব্যাপার, একদিনের কোনো বিষয় না, এটা চলমান একটা প্রক্রিয়া। আপনি আজকে যেটা সংস্কার করলেন, কালকে সেটা টেকসই না হতে পারে, নতুন একটা পরিস্থিতির উদ্ভব হতে পারে, তখন আপনাকে সে আইন বা সংস্কারের প্রয়োজন হতে পারে, আইন পরিবর্তন করতে হতে পারে। তার সংস্কার কোনো নির্দিষ্ট বিষয় না যে এটা আপনি মনে করেন যে প্যাকেজ দিয়ে দিলেন, হলিডে প্যাকেজ হয়ে গেল, প্লেন বুকিং হয়ে গেল, হোটেলে গেলেন, ট্যুর অপারেটর আসলো, বাস আসলো, সিবিসি গেলেন। দেশের বেশিরভাগ মানুষ কি সংস্কার দেশের নিশ্চয় প্রত্যেকটা মানুষ, আমি আপনাকে একটা কথা, দেশের বেশিরভাগ মানুষ যে আপনি বললেন, এই দেশের বেশিরভাগ মানুষের মধ্যে কতজন আপনার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, কতজন মানুষ আপনার কে ভালো কে মন্দ এই বিচার বিশ্লেষণটা করেন। আমি আন্ডারমাইন করছি না সংস্কার শব্দটা, কিংবা সংবিধানের কথা বলেন, যে অনেকে সাধারণ মানুষ কিন্তু বলবে যে আমি কি সংবিধান ধুয়ে ভাত খাবো। সাধারণ, আপনি যাদের কথা বললেন বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষের কথা বললেন, সবাই আপনার সংবিধানের কথা বলছেন না। ব্রিটেনে তো সংবিধান নাই, তারা তো আপনার এসে বলছে না যে আমাদের কেন সংবিধান নাই। আমরা তো মনে করেন যে আমাদের সাংবিধানিক কোনো সুযোগ নাই, সুবিধা নাই, যেহেতু আমাদের সংবিধানই নেই। সবচেয়ে বেশি তো আপনার তারাই কিন্তু ভোগ করছে। ব্যক্তি স্বাধীনতা বলেন, আপনার কাজের স্বাধীনতা বলেন, চিন্তার স্বাধীনতা বলেন, সব কিছু। তাহলে আপনার ওই সংস্কার, এটা তো একটা আপেক্ষিক বিষয়, এটা আপেক্ষিক বিষয়, আমি তো বললাম। আচ্ছা, সেই আপেক্ষিক বিষয়টা শেষ একটু যদি আপনার কাছে জানতে চাই, এই যে সংস্কার কিংবা বিচার, বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এটি যদি আমরা ধরি নির্বাচনটা ডিসেম্বর টু জুনের মধ্যে হবে, যে কোনো একটি সময়, মাঝামাঝি সময়, এর আগে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সম্ভব আইনের মাধ্যমে? তেমন কোনো পন্থা আছে কিনা, সেটি হতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে, কিংবা কোনো যদি রাজনৈতিক দল আপিল করে, বা এটি সম্ভব কিনা, আমি সে উত্তর জানবো শিশু ভাই। তো দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম বিচার এবং সংস্কার নিয়ে। আমরা ছিলাম শিশির মন্দির, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সংস্কার বা বিচার তো পুরোপুরি সম্ভব নয়, সেটা আপনারা বলছিলেন, সময় সাপেক্ষ ব্যাপার,
কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব কিনা এই নির্বাচনের আগে, আইনে এমন কোনো আছে কিনা কোনো কিছু? দেখেন, এই যে বিচার নিষিদ্ধ, এগুলো কিন্তু কোনো প্যাকেজের নাম না, এটা কিন্তু প্রসিডিউরাল ব্যাপার আছে। আপনি একজনকে বিচার করবেন, তার হাত পা বেঁধে তো আর বিচার করতে পারবেন না, স্ট্যান্ডার্ড মানতে হবে। ন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। যেখানে এখন বিচার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, এখানে আইসিসি রুলস আছে, রোম স্ট্যাচিউটের রুলস প্রযোজ্য। এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানতে হবে, ফেয়ার প্লে করতে দিতে হবে, ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, ইকুয়াল আর্মসের সুযোগ দিতে হবে। প্রসিকিউশনের যদি কিছু থাকে তাকেও যেমন অপরচুনিটি দিতে হবে, ডিফেন্সের যিনি থাকবে তাকেও অপরচুনিটি দিতে হবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া না করে তো আর আপনি বিচার করতে পারবেন না। এখানে একজন আসামি আনা হলো, তার বিরুদ্ধে সাক্ষী আনা হবে, যাকে সাক্ষী আনা হবে তাকে ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হবে। তো তা না হলে তো এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো দূরের কথা, দেশীয় স্ট্যান্ডার্ড বলতে তো কিছু থাকবে না। ফলে এটার জন্য যে সিগনিফিক্যান্ট প্রসিডিউরাল ডেভেলপমেন্ট আছে, এটা কেউ যদি অস্বীকার করে তাহলে তো এখানে ন্যায় বিচার হবে না। ফলে এই যে টাইমের ফ্রেমে বেঁধে দিচ্ছে আমরা 2 মাস, 4 মাস, 6 মাস, 15 দিন, 20 দিন, এই টাইম ফ্রেমটা একটা অযথা স্নায়বিক প্রেশার ক্রিয়েট করছে। এখন গতকালকে দেখলাম তদন্তকারী কর্মকর্তারা তারা তদন্ত রিপোর্ট সাবমিট করেছে প্রসিকিউশনের কাছে। এই আইনে বলা আছে তারপরে প্রসিকিউশন তার পক্ষ থেকে ফর্মাল চার্জ দায়ের করবে, ফর্মাল চার্জটা আমলে নিয়ে তারা চার্জ ফ্রেম করবে, চার্জ ফ্রেম করে 21 দিন সময় দিবে আসামিকে যে তোমার কোনো বক্তব্য থাকলে, কাগজপত্র থাকলে উপস্থাপন করো। এরপরে সাক্ষ্য প্রমাণ ডাকা শুরু হবে। এটা আমার বিবেচনায় যদি খুব স্মুথলি তারা চালায়, ইংল্যান্ডে আমেরিকায় আমরা দেখেছি লাগাতার ট্রায়াল চলে, 5 দিন 7 দিন 10 দিন ধরে ট্রায়াল চলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে ট্রায়াল, অন্য কিছু কাজ করে না। সাক্ষীরা আসে, জেরা হয়, জবানবন্দি হয়, তারপরে জুরিরা বসে থাকে, শেষ পর্যন্ত গিলটি নট গিলটি বলে চলে যায়, সেন্টেন্স হয়ে গে অন্য কোর্টে। তো এখানে এটা তারা করবেন কিনা, করতে পারবেন কিনা, এই ক্যাপাসিটি প্রসিকিউশনের আছে কিনা, এটা ডিপেন্ড করবে তাদের উপরে। এই প্রক্রিয়া যদি তারা এখানে ফলো করেন, আফটার ফ্রেমিং চার্জ 21 দিন সময় দেওয়ার পরে তারা যদি সাক্ষী ডাকেন, এই সাক্ষীগুলো যারা জবানবন্দি যদি স্পিডিলি, এই কোর্টের কিন্তু অন্য কোনো কাজ নাই, অন্য কোনো মামলা নাই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, এই জাতের মামলা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু নাই। ফলে তাদের অপরচুনিটি আছে আইন মেনে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা একটা সময়ের মধ্যে, উইদাউট এনি প্রেশার, আননেসেসারি স্নায়বিক প্রেশার ক্রিয়েট করার কোনো অর্থ নাই। এখানে তো বিচারক আছেন, যারা বিচারক আছেন তার মধ্যে হাইকোর্টে অ্যাপয়েন্টেড বিচারকও আছেন, তো তাদেরকে এখানে পাঠানো হয়েছে, নিম্ন আদালত থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ওখানে নিয়ে আসা হয়েছে। তো এখন যদি আমরা তাদের উপর সারাক্ষণ বলতে থাকি বিচার করো, বিচার করো, সকালে করো, দুপুরে করে, তাহলে এটা তো আনডিউ ইনফ্লুয়েন্স ক্রিয়েট। এখানে তো আপনি নিশ্চয়ই বিশ্বের বিভিন্ন দেশের যে গণহত্যার দায় বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ, সেসব উদাহরণ আপনাদের সামনে আরো বেশি আছে, আপনারা যদি আইনজীবী। সেক্ষেত্রে যদি বাংলাদেশের আপনি গত 15 বছরের যে পরিসংখ্যান বা কিংবা জুলাই আগস্টের যে গণহত্যার যদি একটু কম্পেয়ার করে বলেন, মানে আওয়ামী লীগের অবস্থানটা কি অবস্থায় আছে? না, এখন এটা দেখার বিষয়। একটা আপনারা তো দেখেছেন, হ্যাঁ, একটা দল ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এমন মেথড ব্যবহার করেছে যা নাকি পরবর্তীতে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়ে গেছে। এগুলো শুধু এখানে না, পৃথিবীর বিভিন্ন জায়গায়, সিয়েরা লিওনে হয়েছে, ইউগোস্লাভিয়ায় হয়েছে, রোয়ান্ডায় হয়েছে, একই প্রক্রিয়ায় হয়েছে। সেখানে ক্ষমতায় টিকে থাকার জন্য অপোজিশনকে হোক, এখানে সিস্টেমেটিক ক্রাইম হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক। যে পরিমাণ বিএনপি ছাত্রদলের মানুষকে গুম করেছে, এটা যদি আপনি একটা প্যাটার্ন দেখেন, আজকে গিয়েছিলাম আইন মন্ত্রণালয়ের এক মিটিংয়ে, সেখানে তারা দেখালো, গুম কমিশনের একজন রিপ্রেজেন্টেটিভ এসে একটা প্রেজেন্টেশন দিয়ে দেখালো যাদেরকে গুম করা হয়েছে তাদের আইডেন্টিটি কি, কি বয়সের মানুষ, কোন টাইমে গুম করা হয়েছে, কোথা থেকে তাদেরকে পিক করা হয়েছে, তাদের বয়সের ক্যাটাগরি কি। দেখা যায় একটা ক্লিয়ার প্যাটার্ন। তারা সরকার বিরুদ্ধে আন্দোলন করতেছিল, তারা একটু অ্যাক্টিভ ছিল, তারা অন্যদের চেয়ে বেশি ভূমিকা পালন করত, তারা বয়সে কম ছিল, তাদের ইনফ্লুয়েন্স অন্যদের উপর বেশি ছিল, তারা অর্গানাইজার ছিল। এই যে একটা প্যাটার্ন, একটা পলিটিক্যাল পার্টির লোক ছিল, এই প্যাটার্নে এখানে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক ওয়েতে খুব ইন্টারেস্টিং। আমি আগেও একদিন বলেছিলাম, এখানে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, এখানে স্নাইপার ব্যবহার করা হচ্ছে। তো এগুলো কি এমনি হচ্ছে? কেউ না কেউ তো আদেশ দিয়েছে, কেউ না কেউ তো এটাকে নির্দেশ দিয়েছে যে এটা করো, কোনো একটা মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। ন্যাশনাল জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যে মিটিং হয়েছে, সেখানকার রেজলিউশন দেখলাম আমি প্রসিকিউশনের কাছে, কি সিদ্ধান্ত হয়েছে। কোর কমিটির মিটিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কি মিটিং হয়েছে, আইজিপি কি করেছে, তাদের এই যে একটা কমান্ডার স্ট্রাকচারের মধ্য দিয়ে তো এই কাজগুলো হয়েছে।
এই প্রক্রিয়ার পুরাটার বিচার অল অন এ সাডেন হয়ে যাবে, এই এক্সপেকটেশনটা সঠিক না। তবে আমার এখন পর্যন্ত মনে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা ইনভেস্টিগেশন করছেন, যে ধরনের এভিডেন্স, আমি এভিডেন্স দেখলাম এনটিএমসি থেকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেশন যে অথরিটি আছে, সেখান থেকে তারা ফোন কল সংগ্রহ করেছে, যে ফোন কলে কে কার সাথে কি কথা বলেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কী ধরনের মেসেজ পাঠিয়েছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার কী ছিলেন, ইনস্ট্রাকশনটা কী ছিল, ওয়াকিটকির ইনস্ট্রাকশন জোগাড় করেছে তারা, যে ডিএমপি কমিশনার ওয়াকিটকির মাধ্যমে শাহবাগে কিংবা চানকারপুলে কি ইনস্ট্রাকশন দিচ্ছে তার অধস্তন কর্মকর্তাদের কি কাজ করার জন্য, গুলি মারার জন্য কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে। এই যে এভিডেন্সগুলো, এগুলো প্রক্রিয়াজাত করে নিয়ে এসে আদালতে উপস্থাপন করে আসামিকে সুযোগ দিয়ে যে তুমি ক্রস এক্সামিন করো। এখন ধরেন আপনি তৎকালীন দিনের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তার একটা টেলিফোন কনভারসেশন আদালতে এনে হাজির করলো প্রসিকিউশন। তাহলে এটা ঠিক না বেঠিক? যিনি আসামি আছে তাকে তো ক্রস করার সুযোগ দিতে হবে, এবং তিনি যে কথা এখানে বলছেন এই কথাটা কতটুকু ভ্যারাসিটিতে টিকবে, সিআইডি টেস্টে পাঠাইতে হবে, ভয়েসটা ঠিক আছে কিনা, তারই কল কিনা, এটাও তো নিশ্চিত করতে হবে। অন্যজনের ভয়েস যত হতে পারে, টিউন করে আনতে পারে, ফলস ভয়েস আনতে পারে। সেই জন্য এই যে অথেন্টিসিটিটা, এইটা টেস্ট করার জন্য, প্রুফ করার জন্য প্রসিডিউরাল ফ্যাসিলিটি তাদেরকে দিতে হবে, আসামিদেরকেও দিতে হবে। না হয়তো বিচার নিয়ে প্রশ্ন উঠবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগের বিচার নিয়ে প্রশ্ন উঠে নাই? উঠেছে তো, দেশে বিদেশে সব জায়গায় প্রশ্ন উঠেছে। সেই জন্য বক্তৃতা দেওয়া যত সহজ, রেটরিক বানানো যত সহজ, গল্প কবিতা নাটক উপন্যাসের মতো বলা যত সহজ, বিচার প্রক্রিয়ায় এভিডেন্স হাজির করে বিচার নিশ্চিত করা এত সহজ কথা নয়। জি, অসীম ভাই, একটু এই আমরা যেহেতু মানে আইনের বিষয়ে ছিলেন বিচার, আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো মামলা নেই, আমি যতদূর জানি। তার ফিরতে কোনো আইনগত বাধা বাংলাদেশ থেকে নেই। মানুষের খুব জানতে আগ্রহ হয়, বাংলাদেশের সাধারণ মানুষের, তিনি কেন এখনো আসছেন না, যেহেতু তার আইনগত কোনো বাধা নেই। মানুষ আগ্রহেও রয়েছে। শুধু আমি যদি বলি একদম প্রান্তিক পর্যায়ে, শুধু বিএনপি না, সাধারণ মানুষও খুব জানতে চায় কেন আসছেন না। কোনো খবর কি আছে আপনার কাছে এই বিষয়ে? সহজ একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা প্রথমত ওনার ব্যক্তিগত বিষয়, দ্বিতীয়ত যে বিষয়টা মানে উনি আসার জন্য, হ্যাঁ নিঃসন্দেহে ওনাকে যে পছন্দ করেন বাংলাদেশের কোটি কোটি মানুষ, তাই না? বিএনপির সমর্থক যারা আছেন তারা তো নিঃসন্দেহে ওনাদের প্রাণ সঞ্চারণী, যার মাধ্যমে গত এই যে 17টা বছর দেশের বাইরে থেকে একজন মানুষ বিএনপিকে সংঘবদ্ধ করেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন। এই 17 বছরে আমাদের 17 জন নেতা এই দল ছেড়ে গেছেন, কর্মী গেছেন, এ ধরনের কোনো প্রমাণও কেউ দিতে পারবেন না। তাহলে যার মধ্যে যে ক্যারিজমেটিক কোয়ালিটি আছে, সেই লোকের জন্য অপেক্ষা করবে মানুষ, এটাই তো প্রত্যাশা, এটাই আমাদের জন্য গর্ব। অবসান কবে হবে? এখন আমি সেই অবসানের কথাটা বলছি না, কেন উনি আসছেন না। আমরা দেখুন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, চিকিৎসা সেবা থেকে তিনি বঞ্চিত ছিলেন। এই পট পরিবর্তনের পর তিনি যখন মুক্ত হলেন, ফ্রি হলেন, তারপরে ওনার হেলথ কন্ডিশন একটু যখন আপনার স্টেবল হলো, তারপরে ওনাকে চিকিৎসা করানোর জন্য লন্ডনে নিয়ে গেছে। এখন উনি ছেলের কাছে আছেন। আমরা যদি সারাদিন রাজনীতি করি, শিশির মনীষ ভাই যদি সারাদিন ওকালতি করেন, তো তাহলে তার ফ্যামিলিকে টাইমটা কখন দিবেন? নাকি ফ্যামিলির জন্য কোনো টাইম থাকবে না? নিঃসন্দেহে থাকবে। আর ইসলামে তো মা বাবার প্রতি সন্তানের কর্তব্য আছে। তো ধরে নেন না যে আপাতত উনি মায়ের শুশ্রূষা করছেন, সেবা শুশ্রূষা করছেন, চিকিৎসার ট্রিটমেন্টটা সবটুকু হোক। দ্বিতীয় আরেকটা কথা আছে যে আপনার যেই মামলার কথা বলেছেন, সেটা কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। হয়তো বা এমনও আছে যে অ্যাপিল হতে পারে, আমি শুনেছি যে অ্যাপিল হয়েছে, তাই না? তো তাহলে আপনি মনে করেন যে সেটাও আমাদের একটু দেখার বিষয় আছে। তবে আমি এইটুকু মনে করি, উনি যদি এখন চলে আসেন, তাতে কোনো বাধা নেই। দ্বিতীয় কথা কি হচ্ছে, উনি তো কোর্ট ফেস করবেন। উনি আসলে যে ওনাকে যে জেলে যেতে হবে এমন কোনো কথা নেই। আপিল দায়েরের শর্তে আপনার মনে করেন যে আদালত তাকে জামিন দিতে পারে, যদি কোনো এই থাকে। এই জন্য আমি বলছি, উনি এর আগেও মামলা থেকে উনি নিষ্কৃতি পাবার আগেও কিন্তু উনি আসতে পারতেন, এমন কোনো বিষয় না। কারণ যে ভদ্রলোক আসবেন, তো তাহলে তার ওনার পালিয়ে যাওয়ার কোনো বিষয় নেই। এতদিন যদি ছিলেন সেটা ছিল ভিন্ন কারণে, তাই না? ওনার পাসপোর্ট নেই, উনি আসতে পারেন না, এটা একটা বিষয় ছিল।
গেলেনও সেটা চিকিৎসার জন্য গেছেন, তো সেটা ভিন্ন বিষয়। নিশ্চয়ই শিগগিরই আসবে, আমরা সেটাই প্রত্যাশা করি। একটু আমরা সংস্কারে যেতে চাই আপনার কাছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি দফায় দফায় বৈঠক করছে। আপনি জানেন যে যদি মোটা থেকে আমরা বলি, বিএনপি প্রায় 22টি প্রস্তাবনায় একমত, কোথাও কোথাও আংশিক একমত, কোথাও কোথাও নীতিগতভাবে একমত পোষণ করেছে। আপনি নিশ্চয়ই সেটি জানেন। মোট 70টি যে সুপারিশ ছিল ঐক্যমত্য কমিশনের, তো সেখানে বিএনপি বলেছে এই যেগুলো তার একমত হয়েছে এগুলো তারা সমাধান চায় বা তারা এগুলো অ্যাপ্লিকেশন চায়, তবে সেটি তারা বলেছে যে পরবর্তী যে সংসদ নির্বাচন হবে তার পরে। তো আমার যেটি প্রশ্ন, যেহেতু তারা এই এখন যারা ঐকমত্য কমিশন রয়েছে বা এখন যে সরকার রয়েছে তাদের বলছে এখন না করে এগুলো এখন একটি একমত হয়ে থাকুক, সবাই সাইন করে থাকবে সব দল, সেটি পরবর্তী সংসদ নির্বাচনের পরে বাস্তবায়ন হবে। তো যেহেতু এখন তারা এই সরকারের আমলে এটি বাস্তবায়নে যেতে চাচ্ছে না, পুরোপুরি স্বাক্ষর করে রাখতে চাচ্ছে, পরবর্তীতে ক্ষমতায় আসলে যে করবে তার কোনো গ্যারান্টি আছে? তার কারণে তো যে ন্যাশনাল চার্টারের কথা বলেছেন, ন্যাশনাল চার্টারের কথা তো বলেছেন, যেটা যেটা বাইন্ডিং আপন অল দ্য পার্টিস, জি, সেটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সংস্কারের কথাটা বললেন, ঠিক আছে সংস্কার হলো, বিএনপি মেনে নিল সব কিছু, পরবর্তী যে সংসদ আপনার আসবে সেই সংসদ যে এগুলোকে আপনার র্যাটিফাই করবেন বা আপনার মনে করেন যে অ্যাকসেপ্ট করবেন, এর নিশ্চয়তা কি কেউ দিতে পারবেন? নিশ্চয় না। তার মানেটা কি? প্রথম কথা আন্তরিকতার বিষয়টা, সদিচ্ছার বিষয়টা। দ্বিতীয় কথা আমি যদি বলি, আপনি প্রশ্ন করতে পারেন যে পাল্টা, যে আপনারা যে করবেন তার নিশ্চয়তাটা কি? আমি সেটা বলবো যে 24 জুলাই আগস্টের আন্দোলন বাংলাদেশে একটা ল্যান্ডমার্ক, একটা দৃষ্টান্ত তৈরি করেছে। এখন থেকে আপনার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন তারা সবাই আমি মনে করি বাধ্য থাকবেন। তার কারণটা হচ্ছে যে আমরা অতীত থেকেই কিন্তু শিক্ষাটা নিতে হবে। কারণ কেউ চাইবে না যে ফেসিস্টদের মতো আপনার ভাগ্য তাদের জন্য আবার নির্ধারিত হোক বা তাদের যে অবস্থাটা হয়েছিল সেটার মধ্যে তারা পড়ুক। এটা কখনোই আপনার মনে করেন যে বাংলাদেশে অন্তত আর কখনো কেউ চাইবেন না, যদি সচেতন হন, যদি বুদ্ধিমান হন। তো সেদিক থেকে বিএনপি যে কথাটা বলেছে, আর আপনি যে এই যে অনেকগুলো বিষয় আছে, সেগুলি কিন্তু আপনি এখনও চাইলে কিন্তু করতে পারবেন না। আইন করে দেখা গেছে আমরা অনেক কিছু করি, তারপরে এসে হঠাৎ করে একজন এসে রিড করে বলে দিল যে না এটা অসাংবিধানিক। একটা কথার কথা আমি বলছি, আপনি কি করবেন? একটা বিষয় তো একটার পর একটা আসতেই থাকবে, নতুন নতুন আপনার পরিবেশ পরিস্থিতি, আপনার উদ্ভূত পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেটা আপনার এই যে আমরা যেটা বললাম যে ডিসেম্বর বা জুন 2026 আপনার নির্বাচন, আর বিএনপি তো বলছেন যে ডিসেম্বরের মধ্যে, এবছরের ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চায়। সঙ্গত কারণে যে সমস্ত বিষয়ে ঐকমত্য আছে, কোথাও কোথাও আপনি মনে করেন যে একটু ভিন্ন মত থাকলেও দূরত্ব যে খুব একটা বেশি তা না, কিন্তু এটা আলাপ আলোচনার মাধ্যমেও কিন্তু সেটা সম্ভব না। কিন্তু আপনি যে কথাটা বললেন যে মানে এই গণঅভ্যুত্থানের পরে কেউ আর সেই পথে পা বাড়াবে না নির্বাচনের পরে, কিন্তু আমরা যদি বিএনপির ইতিহাস দেখি, যেভাবে অন্তর্কোন্দলে বিএনপি একে অন্যকে হত্যা করছে, সেদিকে কিন্তু বিএনপির এখনই সেই পথেই আছে। দেখুন না, আমরা 7-8 মাসে বলি যে পরিসংখ্যান আমার কাছে রয়েছে, তাতে তো আমি 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 আপনাকে একটা কথা বলি, সবগুলো হাতের আঙ্গুল সমান হয় না। আপনার একটা পরিবারের মধ্যে মনে করেন যে সবাই একরকম হয় না। এখানে দেখা গেছে যে অনুপ্রবেশকারীরা, দেখুন যে পরিবর্তন যেটা হয়েছে বাংলাদেশে, বিএনপি বৃহৎ রাজনৈতিক একটি দল এবং মানুষের মধ্যে যে প্রিজাম্পশন যে এখন যদি নির্বাচন হয় বা 6 মাস পরে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্য ক্ষমতার লোভে অনেকে কিন্তু দেখা গেছে যে দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে ছিল কিংবা সুবিধাভোগী ছিল, ভিন্নভাবে ছিল, তারা দেখা গেছে যে অনুপ্রবেশ করছে। তারা এসে হয়তো বা আপনার এই ধরনের ঘটনাগুলো তৈরি করছে, অথবা যারা আসছে আগের যারা ছিল ত্যাগী নেতাকর্মী বিএনপির, তাদের সঙ্গে হয়তো বা দেখা গেছে, আমার কাছে পরিসংখ্যানটা স্পষ্টভাবে নেই, আমি এই কারণেই বলছি যে না, পেপার পত্রিকাতে দেখেন না, নিঃসন্দেহে দেখি, ঘটনা তো ঘটছে, আছে তো সেই ধরনের। আমাদের দলে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে তাদের বিরুদ্ধে দল আপনার ব্যবস্থা নিয়েছে, সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, বহুজনকে বহিষ্কার করা হয়েছে পর্যন্ত, তারপরে থামছে না। 1500 থেকে 2000। না, আপনি এই যে একটা কথা বললাম, যখন ক্ষমতা চলে আসবে তখন আরো বাড়বে কিনা? না, আমি আপনাকে কথা বলি, দেখুন ক্ষমতা যখন চলে আসে তখন কিন্তু আপনার উপরেই কিন্তু সবকিছু থাকে। যে এমনও ছিল যে আইদার নাজিমুদ্দিন রোড নাইলে দেশ ছাড়ো। এটা হলো আপনার মনে করেন যে সাময়িকভাবে আপনার মনে করেন যে শৃঙ্খলা ফিরিয়ে আনা কিংবা আপনার এক ধরনের থ্রেট না দিলে অনেক সময় মনে করেন যে কাজ হয় না, এটা এসকেলেট করতে পারে। সেই জন্য আমি বলছি ওগুলি সাময়িক, কিন্তু সাংস্কৃতিকভাবে বা সাংগঠনিকভাবে আপনি ওই যে শৃঙ্খলা ফিরিয়ে আনা,
সেটা একবার একটা পর্যায়ক্রমের একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। জি সেটা নিঃসন্দেহে মনে করেন যে আমি মনে করি না যে এটা থাকবে। জি সেই একটু জানতে চাই, এই ঐকমত্য কমিশনের সঙ্গে যে বিভিন্ন রাজনৈতিক দলের যে সংলাপগুলো প্রতিদিনই হচ্ছে, সেখানে এনসিপি দাবি করেছে একই ব্যক্তি দল প্রধান, সংসদ নেতা এবং সরকার প্রধান হতে পারবেন না। আর বিএনপি বলছে এটি হবে কি হবে না এটি সংবিধান ঠিক করে দেবে না, এটি দল ঠিক করবে। এটি তারা চাচ্ছে, কিন্তু এনসিপি বা ঐক্যমত্য কমিশনে যাচ্ছে যাতে একই ব্যক্তি এই তিনটে পোস্টে না থাকে, এই একটি বিষয়। আবার আরেকটি বিষয় আপনি জানেন যে বিএনপি বলছে যে একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু একবার গ্যাপ দিয়ে তিনি তৃতীয়বার আবার হতে পারবেন। আর এই রাষ্ট্র বা এই ঐক্যমত্য কমিশন চায় যে একজন ব্যক্তি তার জীবদ্দশায় মোট দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এ নিয়ে খুব কনফ্লিক্ট চলছে, প্রতিদিন তর্ক বিতর্ক। আপনি কি মনে করেন রাষ্ট্রের জন্য কোনগুলো ভালো হবে? আমি সত্য জানবো শেষ হিসেবে, তবে আবারও তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির কথা বলছিলাম বিচার বনাম সংস্কার নিয়ে। আমরা ছিলাম শিশির মন্দির। আপনার কাছে জানতে আমি দুটি বিষয় আপনাকে বলেছি, দুইবারের প্রধানমন্ত্রী একটি বিষয়, আর একটি ছিল যে সঙ্গে যদি যুক্ত করতে চাই যে 70 অনুচ্ছেদে যদি বলা আছে যে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিল হবে, এটি এখন আছে। বিএনপি এটি বহাল রাখতে চায়। আর এই যে ঐকমত্য কমিশন বলছে যে বিএনপি আবার সাথে বলছে যে এটি তারা বহাল চায়, তবে অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট আর রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ে বাদে বাকি যে বিষয়গুলো আছে সেখানে সংসদ সদস্যরা দলের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন। মানে এর বাইরে কি আর খুব বেশি থাকে কি না? আর আগে যদি দুটো বিষয় বলছিলাম, আমি জানতে চাইবো রাষ্ট্রের জন্য কোনগুলো ভালো, আমি কিন্তু রাজনৈতিক দলের হিসেবে জানতে চাইবো না। দেখেন, যারা এখন নেগোশিয়েট করছেন, যারা ঐকমত্য কমিশন দলগুলোর সঙ্গে নেগোশিয়েট করছে, মেজর স্টেক হোল্ডারদের সঙ্গে নেগোশিয়েট করছে, এর মধ্যে বিএনপি ওয়ান অফ দি মেজর স্টেক হোল্ডার, জামাত স্টেক হোল্ডার্স, এনসিপি স্টেক হোল্ডার্স, আদার পলিটিক্যাল পার্টিসগুলো স্টেক হোল্ডার্স। এই যে নেগোসিয়েশন প্রক্রিয়াটা না, এটা আমার কাছে খুব বিউটিফুল মনে হয় বাংলাদেশের ইতিহাসে এইরকম ঘটবে যে একটা ঐকমত্য কমিশন হবে, তারা আবার মেজর স্টেক হোল্ডারদের চিন্তা ভাবনাকে অ্যাকোমোডেট করবে। এই প্রক্রিয়াটাকে আমাকে খুব ইন্টারেস্টিং মনে হয়, ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ মনে হয়। আর যারা ঐকমত্য কমিশনে আছে যে ব্যক্তিবর্গ, এরা কিন্তু অনেক এক্সপেরিয়েন্স লোক। আর যারা পার্টি থেকে যারা তাদের সঙ্গে নেগোশিয়েট করতে যাচ্ছেন, এরাও কিন্তু অনেক লেখাপড়া জানা লোক। ফলে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত কাছাকাছি আসবে। একটা প্রশ্ন ধরেন, দুইবার হতে পারবে প্রাইম মিনিস্টার, নাকি দুইবার হওয়ার পরে একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে প্রাইম মিনিস্টার? এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি চাই ব্যক্তিগতভাবে, আমি দুইবার হওয়াই চাই, দুইবারের বেশি আমি চাই না। কিন্তু এই যে একটা মত পার্থক্য, দুইবার হবে আর হতে পারবে না, আরেকটা হলো দুইবার হবে, একবার গ্যাপ দিবে আবার হবে, যেটা রাশিয়াতে আছে মানে। পার্থক্য কতটুকু? খুব বেশি কিছু না। এখন এই সমস্ত সংস্কারের ক্ষেত্রে আর্টিকেল 70 সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, রিট পিটিশন হয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় আছে যে আর্টিকেল 70কে আনকনস্টিটিউশন বলা যাবে কি যাবে না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আর্টিকেল 70 থাকা না থাকা কিন্তু একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়েছে। আমাদের দেশের পার্লামেন্টে কিন্তু স্পিকারকে পর্যন্ত মারা হয়েছে আর কি। ওগুলো ভিন্ন ব্যাড কালচার, এগুলো আমি বলতেও চাই না। তবে এখানে ইম্পর্টেন্স হলো আমাদের দেশের মতো এই ধরনের ইম্যাচিউর ডেমোক্রেসিতে অনেক সময় কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স রাখতে হয়। এই বিবেচনা করে এই বিএনপি হয়তো এই কথা বলছে যে এটাকে পরিপূর্ণভাবে ফ্রি না করে কিছু জিনিসকে রেখে বাকি জিনিসের ক্ষেত্রে এখানে ওপেন করে দেওয়া যায় কিনা। আমি ব্যক্তিগতভাবে আর্টিকেল 70 রাখার পক্ষে না। আমি মনে করি আর্টিকেল 70 থাকাই উচিত না। একই ব্যক্তি বলছিলাম 3টি পদে, হ্যাঁ, একই ব্যক্তি 3টা পদে। এখানে আমি দেখলাম 3 ধরনের কথা আসছে। বিএনপি বলছেন এটি পার্টি ঠিক করবে, এনসিপি বলছেন যে, জামাত বলতেছে যে একসাথে 2টার বেশি হতে পারবে না, আর এনসিপি বলছেন একটা। জি, এই কালচারও আমাদের দেশে এখনো এস্টাবলিশ হয় নাই। আমাদের দেশে এখন পর্যন্ত এস্টাবলিশ কালচার কি? যিনি দলের প্রধান হন তিনিই প্রাইম মিনিস্টার হন, যে যিনি প্রাইম মিনিস্টার হন তিনিই সংসদ নেতা হন। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দেখেছি তিনি যেটি ব্যবহার করে রাষ্ট্রকে আজকে এই অবস্থা নিয়ে গিয়েছেন। এটি শুধু শেখ হাসিনা নয়, তার আগে যে ক্ষমতা ছিল, তার আগে যে 4 দলীয় জোটে ক্ষমতায় ছিল লেড বাই বেগম খালেদা জিয়া, সেখানেও যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি পার্টির হেড ছিলেন, তিনি আবার সংসদীয় নেতা ছিলেন। যিনি প্রধানমন্ত্রী থাকেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তিনি তো সংসদের নেতা হবেনই।
এটাই তো হতে হবে, এটাই তো পার্লামেন্টারি ডেমোক্রেসি। এবং মন্ত্রী পরিষদ প্রেসিডেন্সিয়াল ফরম্যাট না কিন্তু আমাদের দেশে হলো পার্লামেন্টারি ফরম্যাট। পার্লামেন্টারি ফরম্যাটে দুই ব্যক্তি একজনই হবেন, যিনি সংসদ নেতা হবেন, সংসদ নেতাই প্রাইম মিনিস্টার হবেন। আরেক ব্যক্তি এসে প্রাইম মিনিস্টার হতে পারবেন না, বা আরেক ব্যক্তি এসে সংসদ নেতা হতে পারবেন না। প্রশ্নটা হলো আরেক জায়গায়, যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি দলেরও চিফ থাকবেন কি না। প্রশ্নটা সিম্পল, এই দুইটা অপশনের মধ্যে একটা, তিনটা না কিন্তু। যারা তিনটার ব্যাখ্যা দিচ্ছেন এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। ফলে দলেরও প্রধান থাকবেন কিনা, আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স থেকে আমরা এই কথা বলছি। কারণ আমরা দেখছি যিনি দলের গণভবনে দলীয় মিটিং হচ্ছে, গণভবন হলো একটা অফিসিয়াল বাসভবন কার, প্রাইম মিনিস্টারের, সেখানে দলের মিটিং হয়। এটা এই সমস্ত জিনিস দেখে দল, রাষ্ট্র, ব্যক্তি একাকার হয়ে গিয়েছিল। এটাই তো বাকশাল, এটাই তো একদলীয় শাসন, এটাই তো স্বৈরাচার, এটাই তো হলো ডিক্টেটরশিপ। এইটা দেখে আমরা এখন রিয়াক্টিভ হয়ে গেছি, রিয়াক্টিভ মোডে আছি। কি রিয়াক্টিভ মোডে? তাহলে এটা হইতে দেওয়া যাবে না, এটা আটকাইতে হবে, ওটা আটকাইতে হবে। কোনো কিছুই এইভাবে শেষ পর্যন্ত আটকানো যায় না যদি রাজনৈতিক সংস্কৃতি, কাস্টম এবং প্রথাগতভাবে শক্তিশালী প্রতিষ্ঠিত না হয়। ডেমোক্রেসি যদি এস্টাবলিশ হতো, ধরেন ফর এক্সাম্পল আমাদের দেশে যদি 91-এ ইলেকশন হয়েছে, 96-এ হয়েছে, 2001-এ হয়েছে, 2006-এ যদি আবার ইলেকশন হতো, আবার যদি 13-তে ইলেকশন হতো, আবার যদি 18-তে ইলেকশন হতো, 24-এ ইলেকশন হতো, ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন হতো, ডেমোক্রেসি এস্টাবলিশ হতো, কেউ হারতো কেউ জিততো, কেউ হারতো কেউ জিততো। ইন দ্য মিন টাইম আজকে এসে কাউকে দেশ ছেড়ে পালাইতে হতো না। রাইট, একদম এবং আমি আরেকবার আসবো আপনার কাছে। আসলে একটু জানতে চাই ছোট করে যে কথাটি বলছিলেন শিশির ভাই, যে হয়তো সবাই একটা জায়গায় আসবে, এই যে ঐক্যমত কমিশন যে প্রতিদিন সংলাপগুলো করছে, কি মনে হয় বিএনপি কি ছাড় দিবে আপনার দল? না, দেখুন আমি একটা কথা বলি, এখানে তো বিএনপির ছাড় দেওয়ার বিষয় না। বিএনপি এর মধ্যে সবচেয়ে বড় দল এবং বিএনপি কিন্তু সবচেয়ে বেশি সংলাপগুলো করছে। এখানে আমি একটা কথা বলি, এখানে ছাড় দেওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে যে এখন প্রথম যে বিষয়টা এসছে, যে প্রাইমারি স্টেজে আছি আমরা এখনো, সেটা হলো যে আমার মতামতটা ব্যক্ত করা, যে আমি এটার পক্ষে, আমি এটার পক্ষে না, আমি এইটুকুতে আমি একমত হতে পারছি, ওখানে আমার দ্বিমত আছে, অন্য জায়গায় ঠিক আছে আমরা আরো আলোচনা করতে পারি, এটুকু আসছে। আপনার যে কথা, কিন্তু বিএনপি কি এখন পর্যন্ত একটি জায়গা থেকেও সরে এসেছে, ছাড় দিয়েছে? আপনি দেখেছেন এই গত দেখেছি আমি একটু দিয়েছে, আপনি একটা বলেন যে একটা জিনিস কেন আমি আপনাকে বলি, কোনো একটা জিনিসের কনক্লুসিভলি এই মুহূর্তে তো কোনো কিছু দেওয়ার মতো নেই, যেহেতু বিএনপি যেন বলছে যে আগামী সংসদ সবকিছু আপনার নির্ধারণ করবে, এটা বিএনপির পক্ষ থেকে বলা আছে। তাহলে আপনি এখন কোন বিষয়টা নিয়ে তাহলে কথা বলবেন? এটা হলো একটি কথা। আপনি দেখুন যে ব্রিটেনে যিনি আপনার দলের নেতা, যেমন লেবার পার্টির যে নেতা থাকেন বা কনজারভেটিভ পার্টির যে নেতা থাকেন, দল যখন তার ক্ষমতায় আসে, সংখ্যাগরিষ্ঠতা যখন পান, তখন সেই কিন্তু প্রধানমন্ত্রী হন। সেখানে কিন্তু আর সংসদে আপনার ওই যে আস্থা ভোটের প্রয়োজন হয় না, কিন্তু যিনি দলের নেতা, দলীয় নেতা, সেই কিন্তু প্রধানমন্ত্রী হন, তাই না? ওটা গেল একটা। আবার যিনি প্রধানমন্ত্রী তিনি আবার সংসদেরও নেতা। তার মানে কি তিনটা জিনিস একই ব্যক্তি কিন্তু হোল্ড করছেন, তাই না? তা আমাদের তো পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, যেটা আমাদের ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার স্টাইল অনেকটা, তো সেক্ষেত্রে এই যে এটা একটা নতুন বিতর্ক। দ্বিতীয় যে কথাটা বলছি আমি, আপনার একজন, আপনি যদি বলেন যে 3 বছর কেন, 3 টার্ম কেন, 2 টার্ম কেন, কেউ যদি আপনার স্বৈরাচার হতে চান 1 মেয়াদেই হতে পারেন, 2 মেয়াদ 3 মেয়াদের প্রয়োজন হয় না। 3 বছরের যে স্বৈরাচারের মেয়াদটা একটু বাড়ায়। আমি বলছি যে স্বৈরাচার মানে কি, আমি কি স্বৈরাচার মানে কি, আমি কি স্বৈরাচারকে আপনার সমর্থন করব, বা দেশের মানুষের কি সমর্থন করা উচিত? নিঃসন্দেহে না। তার মানেটা কি, আপনি চাইলেও দ্বিতীয়বার তৃতীয়বার যদি আপনি নির্বাচন করেন, তাহলে নিশ্চয়ই দেশের মানুষ কখন হয় ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য, আমি তো সেটাই বলছি। তো যদি সেই প্রভিশনে যদি না থাকে, আপনি যদি বিশ্বাস করেন যে না, সেটার আর কোনো সুযোগ আসবে না, তাহলে ওই ব্যক্তি কি আপনার একজনই আছে, 1 বার 2 বার 3 বার আছেন কিনা, সেটা কিন্তু দেখার বিষয় না। আমার যদি সবচেয়ে ভালো একজন শাসক, সবচেয়ে সুশাসক, যা মানে কম্পেয়ার করার মতো না, সেই মানুষ যদি ইভেন 1 টার্ম 2 টার্ম 3 টার্ম 4 টার্ম থাকেন, আমার কোনো আপত্তি নেই, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ জনগণ যেন সুফলটা পান, আমি এই কথাটা আমি বলি। কেন বলছি এই কথাটা? দেখুন, আমরা শেষ করবো আমাদের। জি, আর একটা বিষয় এসছে যে আপনি যে আর্টিকেল 70-র কথা বলেছেন, হ্যাঁ আর্টিকেল 70 মনে করেন যে নীতিগতভাবে যে এটা বোধহয় আপনার মানে হাত পা বাঁধা, তাই না অনেকটা। কিন্তু আবার ওই যে হর্স ট্রেডিংয়ের কথাটা আছে, আমাদের তো মনে করেন যে স্বাধীনতা উত্তর 54 বছর চলে গেছে, আমরা 91-র পর থেকে আমাদের যে গ্র্যাজুয়াল একটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আপনার ব্যাহত হয়েছে, তাই না? তো আমরা মানে বারবার বাধাগ্রস্ত হয়েছি। আমরা যদি স্মুথলি চলতে পারতাম, হয়তো বা আরও অনেক ডেভেলপ করতো, তখন আর এই আর্টিকেল 70-র বিষয়টা নিয়ে দেখা গেছে যে সেটা আপনার অস্তিত্বই হয়তো বা থাকতো না।
কিন্তু এখনো আমি মনে করি যে আমাদের এখানে প্রয়োজন আছে, এবং বিএনপি যথার্থই যে অর্থ বিল, আস্থা ভোট, 4টি ইস্যু বাদে বাকিগুলোতে আপনার অ্যাট লিবার্টি, পার্লামেন্ট মেম্বার আর অ্যাট লিবার্টি, খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে আর বাকি 4টি ছাড়া? শুনুন, থাকে অনেক কিছু থাকে, আলোচনা তো থাকে, আপনার আলোচনাতে তো আপনার সংসদ তো ডিবেট করার জায়গা। গুরুত্বপূর্ণ বিষয় মানে এটা কি, আস্থা মানে আপনার যে আস্থা ভোটের কথা যে বলা হচ্ছে, ওটাই তো সবচেয়ে বড় একটা বিষয়। অর্থ বিলে মনে করেন তো আমি অপোজ করলাম, আমার অর্থ বিলে আমারটা পাস হলো না, এটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে আস্থা ভোট যখন, তখন শুধু আমার পক্ষে থাকলে হলো, এটা হলো একটা বিষয়। এর বাইরে কি আর কোনো কিছু আছে? কোনো কিছুই না। কিন্তু অনেক বিষয়তে ডিবেট হয়, এবং আমরা দেখুন এখন পার্লামেন্ট মেম্বার মানে কি, ব্যবসায়ীরা তো আপনার 67%-এর উপরে ছিল আপনার গত 3টা সংসদ নির্বাচনে, মানে সংসদে। জি। আমরা চাই যে যারা আইন প্রণেতা হবেন তাদের সেই যোগ্যতাটা থাকুক, জনগণও তাদের জন্য অন্তত প্রেসার করুক যে হ্যাঁ আপনারা যারা আইন প্রণয়ন করবেন। এখন কি সংসদ সদস্য মানে ওই যে রাস্তাঘাট হবে, উন্নয়ন হবে, অমুক হবে, তমুক হবে, এটা তো তার কাজ না, ওটা স্থানীয় সরকারের কাজ। জি জি জি, ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম এবং মোহাম্মদ সুশীল মন্দির, আপনাদের দুজনের সঙ্গে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম দুজন বাংলাদেশের অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে। তারা দুজনেই বলছিলেন যে এই গণহত্যাকারী যে দল, তাদের বিচার সংস্কার এটি যেমন জরুরি, একই সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য নির্বাচনও জরুরি। আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই, দুটি বিষয় একসঙ্গে এগিয়ে যাবে। বাংলাদেশের 16 কোটি মানুষ যে প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তারও একটি প্রতিফলন এই বিচার সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে ঘটবে, সে প্রত্যাশায় শেষ করছি। শুভরাত্রি।